অবশেষে অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা থামল মরক্কোর। রেকর্ড টানা ৩৪ ম্যাচ ধরে অপরাজয়ের মুখ না দেখা আফ্রিকান পরাশক্তিদের হারের স্বাদ দিল শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আটলাস লায়ন্সদের ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে টিকিট কেটেছে কিলিয়ান এমবাপ্পের দল। শেষ চারে ওঠার লড়াইয়ে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই চেনা প্রতিপক্ষ স্পেন ও বেলজিয়াম। একদিকে ইয়ামাল পেদ্রিদের নিয়ে লুইস দে লা ফুয়েন্তের তরুণ ও প্রতিভাবান স্পেন, অন্যদিকে ডি ব্রুইনা কর্তোয়াদের নিয়ে গড়া অভিজ্ঞ বেলজিয়াম। কে হাসবে শেষ হাসি, কারা এগিয়ে শিরোপার দৌড়ে, এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের কিক অফ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজুল ইসলাম। বিশ্লেষণের জন্য স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি। স্বাগত আপনাকে। ওয়েলকাম। দর্শক জানিয়ে রাখছি, এই বিশেষ আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেজ অ্যান্ড এইজ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সরাসরি আমাদের ফেসবুক পেজও, আপনারা সেখানেও চোখ রাখতে পারেন। আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের আলোচনায়। ফ্রান্স মানে একটা এক্সপেক্টেড জয় নাকি? না, অবধারিত। এটা লাস্ট যা আমরা দেখে আসছি এই ওয়ার্ল্ড কাপে, প্রথম থেকে যদি বলা হয় সেখান থেকে ধরেই নিয়েছে সবাই। এখন পর্যন্ত আর্জেন্টিনা যেহেতু আছে, আর ওদিক থেকে ফ্রান্স ফাইনাল খেলবে, সেই হিসাবে আমি একটু এবছর ফ্রান্সকে অনেক বেশি প্রেফার দিচ্ছি। এবং পারফরমেন্সের দিক থেকে সব কিছু, টিমের ডেপথ এবং টিম কম্বিনেশন মিলিয়ে যদি চিন্তা করা, এবং যাদের ওদের যে পারফরমেন্স আছে তারা ফাইনাল খেলার যোগ্য। এবং লাস্ট ম্যাচকে যেটা নিয়ে চিন্তা করা হচ্ছিল, মরক্কো আফ্রিকান হর্স, এবং যেইভাবে ওয়ার্ল্ড কাপে এসছে, এবং আপনি একটু আগে ডাটা যেটা দিলেন ৩৪ ম্যাচের পর্যন্ত আনবিটেন। এই ওর লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু এই ফ্রান্সের কাছেই হেরেছিল তারা। তারপরে যতগুলো ম্যাচ ছিল সেমিফাইনালে, এবার কোয়ার্টার ফাইনালে 2-0 তখনও। এবং কালকে যদি পেনাল্টি না মিস হতো তাহলে দেখা যেত গোলের সংখ্যা আরও বাড়ত। এবং যেই ম্যাচ হিসেবে আমরা যেটা চিন্তা করেছি, সেখানে মরক্কোকে আমরা সেই তার প্রতিবাদ এবং প্রতিরোধ করার মতো কোনো টিমই না। ফ্রান্স এত ডমিনেট করে খেলেছে, যেখানে তাদের যদি আপনি পজিশনালি বলেন যে অ্যাটাকিং জোনে যে মরক্কো মাত্র পুরো 90 মিনিটে 3বার যেতে পেরেছে, তারপরে অন টার্গেটে কোনো শ্যুটই নেই তাদের। সেখানে তাদের চ্যালেঞ্জটা কী, এবং পুরো ম্যাচ ফ্রান্স যে ফুটবল খেলেছে, এটাই মনে হয় যে ওয়ার্ল্ডের একটা ডিফারেন্স টিম, এবং সব জায়গায় তারা আনবিটেবল। এবং তাদের যে চিন্তা করেন নিচের থেকে যে কম্বিনেশন তৈরি হয়, এবং ডিফেন্ডিং যে বল, মাস্টার বল, এবং মিডফিল্ড থেকে যে যোগানগুলি যে শুরু হয়, সেই জায়গা থেকে চিন্তা করলে আপনি উপরে আছে কে, এমবাপ্পে, এক সাইডে ডিম্বেলে, এক সাইডে কে দুয়েও, তার পিছন থেকে খেলছে ওলিসে, তাদের পিছন থেকে দুজন হোল্ডিং মিডফিল্ড কোনে এবং হলো রিবিয়েতো। তো এই যে 6 জনের কম্বিনেশন, এই যে আন্ডার প্রেশার, নিচের থেকে ফুল ব্যাক থেকে চলে আসছে লেফট এবং রাইটে। আর রাইটে খেলছে কে ফ্রান্সের, কখনো ওলিসে খেলছে, না উইং ব্যাক হলো কোনতে, আর লেফট সাইড দিয়ে খেলছে হলো দুয়ে। আচ্ছা, এই যে অ্যাটাকিং পারফরমেন্স এবং বল রাখার যে ক্ষমতা এবং সার্কুলেশন, এটা কিন্তু অনেক ডিফারেন্স করেছে। এবং যখনই মরক্কো বল উইন করেছে, ধরেন কাউন্টার অ্যাটাক বা বলে যাবে, হাফ ফিল্ড পার হওয়ার পরপরই ওই বলকে কিন্তু রিগেইন করেছে। এবং এটা বলা যায় 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে তারা রিগেইন করছে, সেখানে মরক্কো 16 সেকেন্ডেও সেই বল উইন করতে পারেনি। না, কালকের ম্যাচের যদি যেই ফরমেশন কম্বিনেশন বললেন, স্বভাবতই ফ্রান্স শুরুই করেছে 4-2-3-1-এ। সেখানে ডেম্বেলে কখনো এমবাপ্পের পেছনে, কখনো হচ্ছে গিয়ে রাইট সাইডে, দুয়ে হচ্ছে গিয়ে লেফট সাইডে, ওলিসে হচ্ছে গিয়ে কখনো রাইট সাইডে গেছে, কখনো মিডলে খেলেছে। আমি একটুখানি এভাবে যদি প্যারাগুয়ের ম্যাচটা টানি, প্যারাগুয়ে যেভাবে ফ্রান্সকে থামিয়ে দেওয়ার একটা জায়গায় ছিল, সেই জায়গায় আমার মনে হয়, মানে ম্যাচ দেখে যেটা মনে হয়েছে যে মরক্কো আসলে ব্রাজিলের সাথে যে ম্যাচটা খেলেছে ওই ম্যাচের মেজাজে খেলতে চেয়েছিল। ব্যাপারটা কি এরকমই? হ্যাঁ, তারা মনে করেছিল যে আমাদেরও বল পজিশন, আমরা উইং থেকে খেলবো, আমাদের যে প্লেয়ার আছে এখানে ইব্রাহিম দিয়াস, হাকিমি ওভারল্যাপ লোড করে উপরে, যে ওদের যে কালকে ওদের বেস্ট একটা প্লেয়ার ছিল সাবিরি, ইনজুরির জন্য খেলতে পারেনি, তাকে আমরা মনে করেছিলাম রাহিমি খেলাবে, রাহিমি চেঞ্জিংয়ে নামে, তার আগেই তাদের এক প্লেয়ার খেলানো হয় স্ট্রাইকার পজিশনে, হাইট টাইট ভালো কিন্তু ফিজিক্যালি না। এবং ওদের যে মিডফিল্ডের যে আইউবি এবং হলো বুয়েদি, এই দুজনের যে কম্বিনেশন, তারা বল রেখেছে কোথায়, নিজেদের জন্য। তো আমি যত বল সার্কুলেশন করে লাভ নাই, 52-53% বল হোল্ড করেছে, কিন্তু আমার জন্য কেন ওরা ওই দিকে যে বোঝা যাচ্ছিল যে তারা অ্যাটাকিং জোনে যায় বল হারাচ্ছে এবং রাখতে পারছে না, যার জন্য তারা অ্যাটাকিংয়ে যাচ্ছে না, এবং অ্যাটাকিংয়ে গেলেই বল হারাচ্ছে এবং কাউন্টার পেসে খুব তাড়াতাড়ি তারা কাউন্টারে পড়ছে। এবং চিন্তা করা হচ্ছিল যে মরক্কো ব্রাজিলের সাথে মিডিল ব্লক করে খেলেছিল, কিন্তু কালকে প্রেসারে
ফ্রান্সের প্রেসারে এবং দুয়ে এমবাপ্পে, অলিসি এবং যেই কাজ করেছে সারাক্ষণ ওদের বল পাওয়ার ব্যতিব্যস্তর বলে তারা লো ডিফেন্স হয়ে গেছে এবং তারা বক্সের ভিতরেই আটকাচ্ছিল এবং বক্সেও তারা তাদেরকে বল ধরে রাখতে পারছিল না। যদি চিন্তা করেন তাহলে কিন্তু বেস্ট পারফরমেন্স দিতে হবে কিন্তু বুনোকে। দুর্দান্ত কিছু সেভ করে টিমকে প্রথম থেকে বেঁচে এনেছে। সেখানে যদি আমরা যাই, প্রথম বল পেনাল্টি যে পাওয়া হয় সেই পেনাল্টি থেকে তখন মনে হচ্ছিল ফ্রান্স নিশ্চিত গোল করবে। এমবাপ্পেও বল বসিয়েছে এবং টেনশন, তখন আবার এখানে একটা রেফারি কিছু একটা কারসাজি ছিল, তাকে কিন্তু এইটাও নিয়েও আলোচনায় আসছে। আমি আমার স্বাচ্ছন্দ্য মতো বল মারতে পারছি না, যখনই মারতে যাচ্ছি প্রথমে বুনে ডিস্টার্ব করেছে, পরে রেফারি 3 মিনিট 13 সেকেন্ড ও 12 সেকেন্ড পুরো নোট করা আছে, পরে তাকে বল মারতে দেয়। ক্লিয়ার যেখানে ভিআর দেখেছে, কমপ্লেন হয়ে গেছে, ভিআর চেক শেষ, মারতে গেলে বলছে হয়নি দাঁড়াও এরকম করে তাকে আনটা। তো কনসেন্ট্রেশন লুজ করে এমবাপ্পের মতো প্লেয়ারও পেনাল্টি মিস করলো, রেকর্ডের খাতে তারও গেল একটা পেনাল্টি মিস হলো এবং এটা হলে তার গোল রেভারেজ এবং এখন পর্যন্ত তা মেসির উপরে চলে যেত, 9 গোল হয়ে যেত। 8টা গোল এখন দুজনেরই, এখন সমান আছে এবং গোল্ডেন বলে দুজনই দৌড়াচ্ছে। অলরেডি সেমিফাইনাল একটা স্টেজ চলে গেছে আর্জেন্টিনার। আমরা পরশুদিন ম্যাচ দেখবো 12 তারিখে, তখন দেখা যাবে যে মেসি গোল করলে হয়তো বেশি যাবে। আপনি যে বিষয়টি বলছিলেন যে হয়তো বা মিডল ব্লক করে খেলার মরক্কোর যে প্রবণতা কিংবা যেই ইন্টেনশন, সেই ইন্টেনশনটাকে একদম ম্যাচের শুরু থেকেই ফ্রান্স থামিয়ে দিয়েছে। এবং যদি দেখেন যে ফ্রান্স যতগুলো বল হোল্ড করেছে তা কিন্তু ম্যাক্সিমাম বলই হোল্ড করেছে হচ্ছে গিয়ে মরক্কো থার্ডে। এবং মরক্কো থার্ডে বল হোল্ড করার কারণে সেখানে তাদের হয়তো বা 8-9 ফুটবলার দাঁড়িয়ে আছে। ফ্রান্সেরও একই সঙ্গে 8 ফুটবলার হচ্ছে গিয়ে একদম খুব শেপে 4 এবং 4 দাঁড়িয়ে আছে, তার পেছনে ব্যাক 2 করছে এবং গোলকিপার একটু উপরে রেখে হচ্ছে গিয়ে একটু আল্ট্রা গোলকিপিং মেথডে যাচ্ছে। তো এখানেই কিন্তু খেলা মোটামুটি অর্ধেক শেষ। একটা টিম যখন মোটামুটি 5-7 মিনিট বল হোল্ড করে তখন অপোনেন্টের আসলে প্ল্যানিং অনেক ব্যাঘাত ঘটে। এখানে বলতে হবে যে এটা পুরো ক্রেডিট আসলে টিমের ফ্রান্সকে দিতে হয়। ফ্রান্স যে এত ডোমিনেট করবে আসলে তারা লাস্ট ম্যাচের ওই পরীক্ষা থেকে এবং দিদিয়ান দেশাম এই টিমকে নিয়ে তো আসলে এরা মাস্টার মাইন্ড এবং সবচেয়ে বেশি সময় নিয়ে এই টিমকে কাজ করছে। এটা তার তৃতীয় ওয়ার্ল্ড কাপ, আপনি 18, 22 এবং 26-এ। তো ওই জায়গা থেকে যদি চিন্তা করা হয় সবগুলি প্লেয়ার তারা একদম নখদর্পণে, কাকে কোথায় কি করতে হবে এটা আর বলারও লাগে না এবং ইনস্ট্রাকশনও লাগে না। দুই একটা কথা বলে যেটা বড় কোচদের ব্যাপার, খালি সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করে এবং তারা এত ম্যাচিউর খেলতে খেলতে তারা কিন্তু ম্যাচের কন্ট্রোলটা বুঝে গেছে। আগের ম্যাচ সেন্ট্রালাইজ বন্ধ ছিল দেখে আমরা উইংয়ে যেছি, তারপরে যে গোল করতে হয়েছে হয়নি, তখন তারা ইন্ডিভিজুয়ালি দুটো উইংকে চেঞ্জ করে, বার্কোলোকে চেঞ্জ করে, দুয়েকে এবং আর চেঞ্জ করে চেরুকিকে নামানো হয়। তাদেরকে বলা হয় যে ক্রস আসলে লাভ নাই, তোমরা ভিতর থেকে ইন্ডিভিজুয়াল ঢুকো। ওদের স্কিল ভালো, ওরা বক্সে যাচ্ছে, বক্সে আপনাকে যে কোনো সময় একটা প্লেয়ারের জন্য সেটাই চান্স করছে। দুজনকে কাটানোর পর যখন মারতে যাবে তখন এই পেনাল্টি পায়। তো সেই সিচুয়েশন থেকে মরক্কোর কোচ আবার একটু ডিফেন্ডিং ছিল যে উপরে রাখবো, তাহলে আমাদের রিস্ক কম হবে। আমরা একটু এই ম্যাচের প্লেয়ার স্ট্যাট নিয়েও কথা বলবো, এমবাপ্পেকে নিয়ে কথা বলবো। তিনি একটা ইনজুরিতে পড়েছেন, যদিও এটা খুব বড় কিছু না, তারপরে একটু এই বিষয়ে আলাপ করবো। একটা বিরতিতে যাচ্ছে দর্শক। রেইজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন দর্শক। বিরতির পর আবারও স্বাগত। রেইজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে যাচ্ছি বিশ্লেষণের সঙ্গে আছি মাহফুজুল ইসলাম, আছেন মাহবুব হোসেন রাখছি। আমরা 77 মিনিট পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে মাঠে ছিলেন। যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ মোটামুটি মরক্কোর ডিফেন্স লাইনকে ব্যতিব্যস্ত রেখেছেন। একটা ইনজুরিতে পড়ে 77 মিনিটে তিনি বের হয়েছেন। আপনার কাছে কি মনে হয়েছে এমবাপ্পের প্রেজেন্সের যতক্ষণ প্রেজেন্ট ছিল তারপরে যতক্ষণ তিনি মাঠে অ্যাবসেন্স ছিল খেলার ধারায় কোনো পরিবর্তন হয়েছে? না, আসলে এটা হয় না, কারণ এমবাপ্পের ইনজুরিটা সেটা আমার কাছে ওরকম বড় কিছু লাগেনি। আসলে ম্যাচ কিন্তু তখন অলরেডি গন, হ্যাঁ, এবং 2-0-তে অলরেডি উইন সেই জায়গায়, এবং বোঝাই যাচ্ছে মরক্কো তাদের যে প্লেয়ার চেঞ্জ করছে তারা আরও বেশি ডমিনেটেড থেকে তারা ব্যাকফুটে চলে গেছে, তারা আসতেই পারে না অ্যাটাকে। তো এই টিমের সাথে তখন দিদিয়াম দেশেও তারা 5জন প্লেয়ারকে চেঞ্জ করেছে, নতুন প্লেয়ার দেখেছে এবং প্লেয়ারদের রেস দরকার। এগুলি ম্যাচে যত কম খেলে রেজাল্ট করা যায়, পরের ম্যাচে যেহেতু এফেক্টিভ হয় এবং যেহেতু বিগ ম্যাচ আছে, আজকেও আমরা দেখবো স্পেন ভার্সেস বেলজিয়াম, যে জিতবে তার সাথে খেলবে। তো যত ক্লোজ হচ্ছে ম্যাচ তখন আরও বেশি টাফ থাকে। তো সেই চিন্তা করেই আসলে রেস্ট, এবং বাকিটা যতক্ষণ খেলেছে সেখানেও কিন্তু এমবাপ্পে উঠে যাওয়ার পরও কিন্তু 3টা ক্লিন শিট চান্স পেয়েছিল, সেখানে 2টো অন টার্গেটে ছিল এবং বুনো সেভ করেছে, একটা ইয়াসিন বুনোকে এই ম্যাচে কৃতিত্ব দিতেই হবে, না স্কোর লাইনটা আরো বড় হয়ে যেত যদি এই ধরনের সেভ না দিত এবং তার অভিজ্ঞতা। এবং আমরা যেই চ্যালেঞ্জিংটা মনে করেছিলাম সেখানে আশরাফ হাকিমি ওদের যে ক্যাপ্টেন, এবং মাঝখানে খেলছে দীপ এবং খেলছে মার্কুইজ মুরুজিয়া,
এই তিনজনের যে কম্বিনেশন দেখেছে ডিফেন্ডিংয়ে আসলে কোনো চ্যালেঞ্জই তারা দিতে পারেনি এবং তারাই ব্যতিব্যস্ত ছিল, ভয় ছিল যে কখন ট্যাকেল করে, কখন ভুল হচ্ছে আর কখন পেনাল্টি পায়, এবং আলটিমেটলি কিন্তু পেনাল্টি করেছে, বলের যে গতি এবং প্লেয়ার রাখতেই পারছে না। তো এই জায়গা থেকে যে তৈরি হয় এবং ওরা যে এই স্পেসটা তৈরি করে ফেলেছে সেটা হলো স্পেনের সবচেয়ে বড় শক্তি। ওরা হাফ স্পেস খুব তাড়াতাড়ি জোগাড় করে। ফ্রান্সের তো ফ্রান্সের যে সেন্টার ব্যাক যদি আমরা মরক্কোর চিন্তা করি, সেখান থেকে ফ্রান্সের অ্যাটাকাররা সবসময় দুইটা সেন্টার ব্যাক এবং ফুল ব্যাকের মাঝখানে জায়গাগুলো খুব তাড়াতাড়ি নিতে পারে এবং থ্রু করতেছে, ওখান থেকে ডেঞ্জার হচ্ছে। একটা কন্ট্রোভার্সি কিন্তু মানে যদিও একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে এই এমবাপ্পে যেই গোলটা করলো সেই গোলে হ্যান্ডবলের একটা আবেদন মরক্কোর পক্ষ থেকে করা হয়েছে এবং ম্যাচ পরবর্তী সময়ে মরক্কোর কোচ ওয়াহাবি তিনি কিন্তু বলেছেন, সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এটা হ্যান্ডবল, কিন্তু আসলে পরবর্তীতে বিশ্লেষণ এবং নানান ইয়াতে দেখা যাচ্ছে যে এটা আসলে হ্যান্ডবল না। আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই এটা আমরা যখন দেখালাম রেফারি তখন একবার থেমেছে, হাকিমিরা দেখলাম 3-4 জন মিলে অ্যাপেল করে, তখন এটা কিন্তু স্লো মোশনে ইয়েতে দেখানো হয়, কিন্তু ওই সিচুয়েশনে যেটা ছিল অফ দ্য বল সেটা কিন্তু হ্যান্ডবলের সিচুয়েশন আসে না, রেফারি এই জন্য নাকচ করে দিয়ে গেছে। এবং আরেকটা জিনিস বলি যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল যে ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনার 5 জন রেফারি এবং কেন এই যেখানে এত বিতর্ক তর্কর সাথে, কিন্তু আমি পুরো ক্রেডিট দিব, রেফারি খুব ভালো রেফারিং করে এসছে, শুধুমাত্র পেনাল্টির ওই জায়গাটা ছাড়া, এবং এখানে ফুল মার্ক দেওয়া যায় এবং তার মিস্টেক কোনো জায়গায় ছিল না, এবং তার সতীর্থ যেটা দেখিয়েছে এবং ভিআরে গিয়েছিল সেই সব কিছু কিন্তু অনেক পারফেক্ট ছিল। কিন্তু একটা জিনিস এরকম তো হয়েই থাকে যে হচ্ছে গিয়ে কোনো একটা ম্যাচের সঙ্গে এরকম টুর্নামেন্টে উয়েফার কোনো খেলায় দেখা গেল যে একই অনফিল্ড রেফারি দেখা গেল যে হচ্ছে গিয়ে 5 জনের মধ্যে 3 জনই হচ্ছে গিয়ে ধরেন স্পেন আর বেলজিয়ামই হচ্ছে গিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপা লিগের কোনো একটা খেলা হচ্ছে, সেখানে দেখা গেল একই দেশের রেফারি, এরকম তো উদাহরণ আছে নাকি? না, এখন পর্যন্ত নেই। যত বড় ম্যাচ হয় তাদের এখনকার সিস্টেম অনুযায়ী আপনি যেই মহাদেশ যে টিমগুলি খেলে, এখানে খেলেছে কারা, ইউরোপের, আরেকটা খেলেছে কারা, আফ্রিকার, তো এই দুটার বাইরে কারা, তাদেরকে নিয়ে আসছে ল্যাটিন আমেরিকার। এইভাবে আপনি যখনই ইউরো দুটা খেলে হয়, আপনি জার্মান আর ফ্রান্স যদি খেলে, মানে একই দেশের 3 জন রেফারি এরকম তো হয়? একই দেশের রেফারি 3 জন হতে হবে। প্যানেল এমন থাকে যে আপনি যে রেফারি তার সাথে যে সহকারী অ্যাসিস্ট রেফারি বলে তাদেরকে একই জায়গার হতে হয়, কারণ তাদের ভাষাগত ব্যাপার আছে, তারা খুব কমিউনিকেশন করতে পারে। এই জন্য এখন আপনি 3 দেশের দিলে ও আরবি বললো, ইংলিশ বললো, আর ফ্রেঞ্চ বললো, ওইটা ট্রান্সলেট করতে করতে গোল হয়ে যাবে। এই জন্য প্যানেলগুলি দেখেন প্রতিদিনই একই দেশের মেন 3 জন, মানে অন্তত যারা ল্যাটিন পারে, ল্যাটিন অঞ্চলের ল্যাটিন পারে কিংবা পর্তুগিজ পারে, কিন্তু ওই ভাষাগতভাবে ওইটা মিলায়, মেইনলি ওইটা মিলিয়ে দেয় জানি খুব বেশি তাড়াতাড়ি কমিউনিকেশন করতে পারে। আচ্ছা, যে তার মানে হচ্ছে কি এখানে ফ্রান্সকে এখন পর্যন্ত আমরা ওয়ার্ল্ড কাপের শিরোপার অন্যতম দাবিদার প্রথম থেকে ছিল, এখন আরো কাছে চলে গেল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্পেন বেলজিয়ামের মধ্যে আজকের ম্যাচের বিজয়ী দল। যদি 2 দলকে আউট অফ 10 দিতে বলি, কাকে কত দিবেন? আউট অফ 10 স্পেনকে দিতে হবে 10-এর মধ্যে 9, আর বেলজিয়ামকে দিতে হবে 7। রিজন হলো বেলজিয়াম যে টিম নিয়ে আসছে এখন পর্যন্ত, ওদের যে গোল্ডেন যুগের যে প্লেয়ার তারা কিন্তু অনেক ব্যাকফুটে এবং তাদের অনেক বয়স হয়ে গেছে। তাদের মধ্যে মাস্টার প্লেয়ার যাকে নিয়ে সবচেয়ে বেশি প্রতিভা ছিল সে হলো কেভিন ডি ব্রুনে। এই ব্রুনের কিন্তু মাস্টার টাচ এবং প্লেয়ার টিম খেলানো, আমরা যদি 18 ওয়ার্ল্ড কাপে যাই 22-এ, সেখান থেকে তার বয়সের ভারে এবং প্রথম 2টা ম্যাচও খেলেছে, কোচ এখন তাকে নামাই না, প্রয়োজনই মনে করে না। তার ইয়াং সেন্সেশন এবং নতুন যে প্লেয়ার টিম নেমেছে সেটাতে সে চেঞ্জ করে ওই জায়গায় চলে আসছে। এবং ডুকো যে ইংলিশ লিগের সবচেয়ে দুর্ধর্ষ উইঙ্গার বলা হয়, তাকেও তার অফ দেয়। হ্যাঁ, তো এই চেঞ্জগুলি কিন্তু টিমের অনেকটা বিষয়, এবং ওরা যে ধারাবাহিকভাবে খেলে আসছে, আপনি গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোকে আমাদের তেমন চোখে পড়ার মতো পাননি, কিন্তু লাস্ট যে ম্যাচটা সেটাই তারা ডিফারেন্স করেছে। এবং আমেরিকা তাদের হোস্ট কান্ট্রিতে যেভাবে খেলছিল, সবাই মনে করেছে ওই ম্যাচ আমেরিকায় বা ইউএসএই জিতবে বেলজিয়ামের সাথে, কিন্তু বেলজিয়াম সেই কোচকে এখানে থ্যাঙ্কস দিতে হবে যে এত ভালো স্টার্ট করেছে, তাদেরকে দাঁড়াতেই দেয়নি এবং 4-1 গোলে এই ম্যাচ জিতে আসে। সেখানে অভিজ্ঞ 2 জন পরে যে নেমেছে, সেখানে আমরা লুকাকুকে সবচেয়ে বেশি ভালো অবস্থা দেখছি, আর গোল পোস্টে কর্তোয়া তো আছেই। লুকাকু প্রতিটা ম্যাচে নামার পরে চেঞ্জিংয়ে এসে সুপার সাব, সে 3 ম্যাচে 3টা গোল করেছে, এবং তার যে 20 মিনিট 25 মিনিট খেলা, এটি টিমের জন্য অনেক বেশি এফেক্টেড, কারণ অপোনেন্ট টিম তখন অনেক টায়ার্ড থাকে, ফ্রেশ লেগ নামার পরে সে বক্সে অনেক ডেঞ্জার। কিন্তু
বেসিক্যালি যদি আমরা চিন্তা করি ফ্রান্স কিন্তু ফুটবলের সবচেয়ে বেশি টিকি টাকা এবং বল পজিশন খেলে থাকে। লাস্ট ম্যাচ আমরা যেটা চিন্তা করি পর্তুগাল এসেছে যে ফ্রান্সের ম্যাচ, শুধুমাত্র মিডফিল্ডের এখানে ছিল মিডফিল্ড ব্যাটেল, তাদেরও সব যে ওয়ার্ল্ড বেস্ট মিডফিল্ডার ওদের ওয়ার্ল্ড ম্যাচ। হ্যাঁ, পর্তুগাল স্পেন, সেই জায়গায় স্পেনকে সেটা বলছি যে স্পেন যদি এই তাদের মিডফিল্ডে যে রড্রি, প্যাড্রি আর ওলেমার যে কম্বিনেশন, উপরে ইয়ামাল আর ওদিকে স্পেন নিয়ে কথা বলবো এবং হচ্ছে গিয়ে লুকাকুকে নিয়েও একটু আলোচনার দাবি রাখে। এই ম্যাচের ফ্যাক্টর হতে পারে কিনা লুকাকু, তার ফিজিক্যাল অ্যাডভান্টেজ এবং তার লাস্ট 20-25 মিনিটের ইফেকশন, সেটা আসলে ম্যাচকে কতটা ইফেক্ট করতে পারে সেটা নিয়ে কথা বলবো। ফরমেশন নিয়েও তো কথা বলবো। আর স্পেন তো ওয়ান অফ দ্য বেস্ট বল পজিশনে বলেন, হচ্ছে গিয়ে স্ট্রেংথে বলেন, কিংবা তাদের টিম ডেপথে বলেন। দর্শক, রেইজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন, কিছুক্ষণ ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। রেইজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে যাচ্ছি। বিশ্লেষণে আছে মাহফুজুল ইসলাম, আছেন মাহবুব হোসেন রক্সি। যাওয়ার আগে যেমনটি বলছিলাম, লুকাকু আমরা দেখেছি বিশ্বকাপের শুরুতে হয়তো বা স্টার্টিং 11-এই ছিলেন, কিন্তু তারপরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাকে আসলে কোচ ভিন্ন একটা প্যাটার্নে খেলাচ্ছে। তিনি হয়তো 30 মিনিট খেলছেন, 20 মিনিট খেলছেন। এই 20 মিনিটে তিনি দেখেছি যে লাস্ট বেলজিয়ামের যেই লাস্ট দুটি জয়, সুপার সাব, সেই দুটি জয়ে তার একটা বিশাল অবদান এবং তার ফিজিক্যাল অ্যাডভান্টেজ এবং বক্সে তার ইফেকশন, সেটা অনেক বেশি অপোনেন্টের জন্য থ্রেট তৈরি করে। স্পেনের রক্ষণের কি আসলে এই জায়গাটায় 70 থেকে 30 মিনিট পর্যন্ত একটা ডিফারেন্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? হ্যাঁ, এখন যদি টিম হেরে থাকে তখন একটা ব্যাপার, টিম উইনে থাকলে একটা ব্যাপার, ড্র থাকলে একটা। তিনটা সিচুয়েশন কিন্তু তিন ধরনের হয়। এখন যদি আপনি চিন্তা করে থাকেন বেলজিয়াম আর স্পেন ফার্স্ট হাফে ড্র চলছে, সেকেন্ড হাফে এখন 60-70 মিনিটে বুঝে তখন হলো বেলজিয়ামের লুকাকু নামলো। লুকাকু কিন্তু তার অভিজ্ঞতা এবং প্রেজেন্ট সেন্সের একটা কোয়ালিটি স্ট্রাইকার নাম্বার 9, সে বারবারই প্রমাণ করছে তার দীর্ঘদয়ী স্ট্রেংথ অ্যান্ড পার্ট অফ বল। সেই জায়গা থেকে কিন্তু অল্প জায়গার মধ্যে সে ফার্স্ট টাচে গোল করতে পারে। তো সেইটাই আসলে একটা বড় জিনিস হয়ে থাকবে। আবার যদি টিম হেরেও থাকে বেলজিয়াম 1 গোলে বা পিছিয়ে থেকে 2-1, তখনও কিন্তু লুকাকুই আসবে এবং সে কোচ তাকে সবসময় ওই সুপার সাব হিসাবে নামাচ্ছে। আপনি যেটা বলতে যাচ্ছেন আসলেই কিন্তু একটা পরীক্ষা দিতে হবে ওই সময়ের জন্য। কেন, যেই প্লেয়ারটা আমরা ফুল ম্যাচ খেলছি সে কিন্তু টায়ার্ড থাকে এবং এত গতির ফেলায় আপনি কিন্তু স্ট্রেংথ লুজ করতে যাচ্ছেন। আর আমি ফ্রেশ লেগ নামছি, ফ্রেশ লেগ এবং দীর্ঘদয়ী পাওয়ার স্ট্রেংথ বেশি, সেটাই। কিন্তু টেকনিক্যালি সাইড থেকে কিন্তু স্পেনের প্লেয়াররা অনেক বেশি শার্প এবং ওই জায়গাটাই লুকাকুর থেকে অ্যাডভান্টেজ হয় যে আমরা কত তাড়াতাড়ি বল ট্রানজিশন মুভমেন্টে ডিফেন্ডিং থেকে রিগেইন করছি এবং কুইক সাপ্লাই করছি। এইটা হলো বড় ব্যাপার। ধরেন ফ্রান্সের এই স্পেনের যেই হচ্ছে গিয়ে ডিফেন্স লাইন, সেই ডিফেন্স লাইনের এগেনস্টে লুকাকুর মতো ফুটবলার যখন লাস্টের সময় নামবে, সেই সময় তারাও তো এক ধরনের একটা টায়ার্ডনেস থাকবে। এই ব্যাটেলটা কি আসলে ফিজিক্যাল ব্যাটেলের রূপ নেবে একটা সময়? মোটামুটি লুকাকু কিন্তু ফিজিক্যাল ব্যাটেলই খেলে, কিন্তু সে বল হোল্ড করে। তাকে যদি ডিফেন্স করতে হয় আপনাকে পিছন থেকে এবং সামনে থেকে প্লেয়ার আসতেই হবে। এখন তখন স্পেন কি নেবে এবং ওর জন্য কোচ আলাদা কিছু চেঞ্জ করে রেখেছে যে ওই দুইটা সেন্টার ব্যাকের আগে সবসময় আমরা দেখছি ডিফেন্ডিং মিডফিল্ডে এখন ক্যাপ্টেন সবচেয়ে ভালো স্পেনের কে, রদ্রি পেদ্রি, দুজন পাশে, ডান পাশে ইএমএল, বাম পাশে হচ্ছে গিয়ে বয়না। তো ওই জায়গায় হোল্ডিং মিডফিল্ডে সবসময় ডিফেন্ডিং এ থেকে রড্রি খেলে এবং রড্রিরও ফিজিক্যালি অনেক ভালো, ম্যান সিটিতে খেলে, ও স্ট্রেংথলি ও ওইখান থেকে কাভারটা করবে। সেই জায়গা থেকে আমরা একটা ভালো ম্যাচ দেখবো। কিন্তু এইটা প্যাটার্নটা আসলে কোচ ম্যাচে নামার পরে কি চেঞ্জ করে সেটা হলো প্লেয়ারদের ব্যাপার। আমি যতটুকু এখন পর্যন্ত দেখেছি অলমোস্ট 3টা প্যাটার্ন দেখেছি। 4-2-3-1 হয়তো বা সবাই শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত এটা 4-4-2 অথবা 4-4-3-3 অথবা 3-5-2 চলে যায়। কিংবা হচ্ছে গিয়ে দুজন মিডফিল্ডার রেখে অ্যাটাকিং এ যখন যাচ্ছে তখন এক ধরনের ফরমেশন, যখন কাউন্টার খাচ্ছে তখন হচ্ছে গিয়ে 4-1-4-1 ফরমেশন। সবচেয়ে বেশি অফ দ্য বল আর অন দ্য বল। আপনি যদি অন দ্য বলে বলেন তখন নাম্বার অফ প্লেয়ার কম থাকে, অফ দ্য বলে যারা যত বেশি প্লেয়ার ট্রানজিশন বিহাইন্ড দ্য বল আসতে পারে, এটা তাদের সেফ। এটা যে যত বেশি স্ট্রংলি করতে পারে তখন তাদের ম্যাচ। এই জায়গায় যদি আপনাকে একটা মানে কোচ হিসেবে আপনাকে একটা হচ্ছে গিয়ে ট্যাকটিক্যাল যদি হচ্ছে গিয়ে প্রশ্ন করি যে ধরেন অফ দ্য বলে কি আপনি স্পেনকে কিছুটা এগিয়ে রাখবেন কিনা? কারণ তাদের না, পুরো ম্যাচেই সবচেয়ে বেশি এখন যদি আমরা ডাটা দেখি এই যে 48টা দেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি হলো
অন দা বলে স্পেন সবচেয়ে বেশি খেলে, তাদের থিওরি এবং ফিলোসফি হলো টিকি টাকা, মানে অন্য টিম যদি 2টা টাচ করে ওরাও মিনিমাম ওখানে 5টা টাচ করে ফেলে। এই টাচ করার সাথে সাথে কিন্তু প্লেয়ারের সিচুয়েশন এবং পজিশন চেঞ্জ হয়, তো স্পেস তৈরি হয়ে যায়, তার জন্য ওরা জায়গা তৈরি করে। আর অফ দ্য বল যেটা বলছেন তাদের ডিফেন্ডিংয়েও আমরা এখন ভালো দেখছি, কারণ পর্যন্ত এখন যদি যতগুলো টিম দেখেন সবাই কিন্তু গোল রিসিভ করেছে উইদাউট স্পেন। এখন পর্যন্ত একটা গোল স্পেন একটা গোলও রিসিভ করেনি, কনসিড করেনি, এটা একটা বিশাল ব্যাপার। নিশ্চয়ই এটা বেলজিয়ামের জন্য একটা বড় থ্রেট। তারা স্পেনের এই রক্ষণ ভেঙে গোল করা, তাহলে তো তারা ইতিহাস গড়বে। আমার মনে হয় গোল করতে পারলে বেলজিয়াম এই ম্যাচটা বের করে আনতে পারে। যদি ছোট্ট করে প্রেডিকশন। না, আমি এখানে স্পেনকে এগিয়ে রাখছি এবং এই স্পেন এখানে 2-0-তে জিতবে। বেলজিয়াম গোল করতে পারবে না? না, গোল করতে পারবে না। আচ্ছা, তার মানে আপনার প্রেডিকশন হচ্ছে গিয়ে পরবর্তীতে সেমিফাইনালে স্পেন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে। আমরা অনেক আলোচনা করলাম, এরপরে আরও ম্যাচ আছে, আমরা নিশ্চয়ই সেগুলো নিয়েও পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। নরওয়ে ইংল্যান্ড আছে, আর্জেন্টিনা সুইজারল্যান্ড আছে, সেগুলো নিয়ে হচ্ছে পরে এক সময় আলোচনা করবো। আজকের সময় মোটামুটি আমাদের শেষের পর্যায়ে। তো আমরা ফ্রান্সের যে ফুটবল এবং সেই ফুটবল দেখে বিমোহিত হচ্ছে, একটা জেনারেশন তৈরি হচ্ছে, এবং একই সঙ্গে স্পেনের লামিনে ইয়ামালদের যুগে তারা আসলে নতুন ইতিহাস লিখতে পারবে কিনা, তাদের এটা একটা প্রশ্ন। যদি ছোট্ট করে বলতে চাই, আসলে সবকিছু ভর করেছিল যে ইংলিশ লিগ, স্প্যানিশ লিগের যে অবস্থা বার্সেলোনায়, সেই পারফরমেন্স কিন্তু ইয়ামাল দেখাতে পারেনি, এবং ওদের যে ইউরো কাপের যে ট্রয়েও ছিল সেই জায়গা থেকেও তো ইয়ামালকে আমরা ওই দেখিনি। ইয়ামালকে ফুটে উঠতে হবে, এবং ইয়ামাল যে পারফরমেন্স ছিল সেটা যদি করে তাহলে তারাও এই ম্যাচটা এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ রক্সি ভাই আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাকে। দর্শক, রেইজ অ্যান্ড এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানটি আজকে এই পর্যন্তই। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোর বিশ্লেষণ নিয়ে হাজির হব আগামীকাল ঠিক একই সময় অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ফুটবল উন্মাদনায় মাতুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবল উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।